নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতি আরও একটা পর্ব। নীতি নির্ণয় না দুর্নীতি আপনারা প্রতিটা এপিসোডেই প্রায় সোশ্যাল মিডিয়াতে আপনাদের পর্বে যারা যারা অতিথিরা আসছেন আপনারা আপনাদের কমেন্টস জানাচ্ছেন এবং আপনারা আপনাদের ভিউজ শেয়ার করছেন, আমাদেরকে জানাচ্ছেন এবং আমরা কৃতজ্ঞ এবং অনুপ্রাণিত এর জন্য, যাতে আগামী দিনেও আপনারা আরও অনুষ্ঠান দেখতে পারেন, আরও পর্ব দেখতে পারেন এবং আরও বিভিন্ন অতিথিদের আমরা নিয়ে আসবো, যাতে তারাও তাদের এই দুর্নীতি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক অনুষ্ঠান, আগেই বলেছি, সমাজের দুর্নীতি নিয়ে ভয়েস আউট করতে পারে। অর্থাৎ এটা প্ল্যাটফর্ম আমরা দিচ্ছি যেখানে দুর্নীতি, আমরা প্রত্যেকে কিন্তু দুর্নীতির শিকার হচ্ছি। আমি সংবাদ মাধ্যমে চাকরি করি বলে আমার সঙ্গে কোনো দুর্নীতি হচ্ছে না এমনটা নয়, কিন্তু আমরা প্রত্যেকেরই দুর্নীতি হচ্ছে এবং সমাজের লুকিয়ে থাকা দুর্নীতি আমরা খুঁজে বার করে আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং অতিথিরা এসে তার বিশ্লেষণ করছেন, তার মূল্যায়ন করছেন এবং দুর্নীতিমুক্ত সমাজ জানি না আগামী দিনে কবে আমরা দেখতে পাবো, কিন্তু যতটা দুর্নীতি কমানো সম্ভব আমরা কিন্তু চেষ্টা করছি, করে যাব। আমাদের নীতি নির্ণয় না দুর্নীতির আজকের পর্বের আমাদের অতিথি এমন একজন মানুষ যাকে আপনারা বিভিন্ন অন্যান্য টেলিভিশন চ্যানেলে সংবাদ মাধ্যমে দেখেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ করতে দেখেছেন এবং যার কণ্ঠ সব সময় কিন্তু প্রতিবাদের সবার আগের যারা থাকেন তাদের মধ্যে অন্যতম। প্রদেশ কংগ্রেস, আমাদের রাজ্যের প্রদেশ কংগ্রেস সম্পাদক শক্তি মৈত্র আমাদের আজকের পর্বের অতিথি। আমার পাশেই বসে আছেন শক্তি মৈত্র, প্রদেশ কংগ্রেসের সম্পাদক। শক্তিবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলা এবং নীতি নির্ণয় না দুর্নীতিতে অনেক স্বাগত। প্রথমে যেটা আপনাকে জিজ্ঞেস করবো, আপনি ইন্ট্রোডাকশন দেখে বুঝেছেন এবং আপনার সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হচ্ছিল আপনি আসার পর অফিসে আমাদের স্টুডিওটা সেখানে বসে, যে এই অনুষ্ঠান, এই দুর্নীতি নিয়ে যে আমরা অনুষ্ঠান করছি এবং এই অনুষ্ঠানে যারা যারা আসছেন তারা কিভাবে কী কী বক্তব্য, তারা কী বলছে, সেখানে দাঁড়িয়ে আপনার সুচিন্তিত মতামত আমি প্রথমেই জিজ্ঞেস করবো যে এত দুর্নীতি কিসের জন্য, কার ব্যর্থতা মনে হয় শক্তিবাবু? দেখুন, এটা অনস্বীকার্য যে গত 2 বা 3টে দশক ধরে সামাজিক বলুন, রাজনৈতিক বলুন, একটা মূল্যবোধের অবক্ষয় চলছে। তারই ফলস্বরূপ দুর্নীতিটার জন্মস্থল কোথায়, অরিজিনটা কোথায়, সেটা আপনাকে ভাবতে হবে। দেখুন, আমাদের গর্ভ থেকে জন্ম নেওয়া একটা রাজনৈতিক দল, যে দলটা সেদিন স্লোগান ছিল বদলা নয় বদল চাই, যে দলটা সেদিন স্লোগান ছিল সমস্ত ক্ষমতার উৎস ওই মহাকরণ চলো মহাকরণ ঘেরাও করি, সেই দলটা। এবং আপনার মনে আছে নিশ্চয়ই যে মানুষ দীর্ঘদিন ধরে, এটা আমার বলতে, যেহেতু আপনি বলেছেন খোলা মনেই আলোচনাটা হওয়া উচিত, মানুষ একটা অল্টারনেটিভ চেয়েছিল। আমাদের তদানীন্তন নেত্রী, আজকেরও তিনি নেত্রী, সোনিয়া গান্ধী সেদিন সমর্থন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাঁধে ভর দিয়ে জন্ম নিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে মাত্র 8টা মাস আমরা এই মন্ত্রিসভায় ছিলাম। তার পরবর্তীকালে 2011 কথা বলছেন তো? রাইট। তারপরে আপনি দেখুন যে উনি প্রথমে বলতেন, আমি ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশনে বিশ্বাসী নয়, কিন্তু মানুষকে যেটা সত্য সেটা উপস্থাপিত করবার, আমি ভুল করি, ভুল থেকে শিক্ষা নিই যাতে ভবিষ্যতে আমার সেই ভুলটা না হয়। আজ রন্ধে রন্ধে প্রশাসন বলুন, শিক্ষাক্ষেত্র বলুন, শিল্পক্ষেত্র বলুন, কৃষি বলুন, স্বাস্থ্য বলুন, এমন একটা জায়গা খুঁজে পাবেন না যেখানে দুর্নীতি নেই। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থীদের বিরুদ্ধে বড় বড় কথা বলেন, আমি আপনাকে বলি, শি ইজ নাও সারাউন্ডেড বাই অল লেফটিস্ট, দোজ হু আর নট উইথ দ্য ওপিনিয়ন অফ রাইটিস্ট ফোর্স। আমি এক এক করে নাম দিই। দেখুন, উত্তরবঙ্গে উদয়ন গুহ, কার সন্তান? কমল গুহর সন্তান। আমাদের এখানে সুজিত বোস, কার প্রোডাক্ট? সুভাষ চক্রবর্তীর প্রোডাক্ট। আমাদের মেয়র আজকে তাপস চট্টোপাধ্যায়, কার প্রোডাক্ট? সেই রবীন্দ্র, রাইট, কার প্রোডাক্ট? সেই সুভাষবাবুদের প্রোডাক্ট। আজকে রজপাল সিং, প্রথম বারাসাতের, আমার জেলা বারাসাতে গোবিন্দ বলে যে ছেলেটা একটা জমায়েতে সেদিন আজকের মুখ্যমন্ত্রী অনারেবল
সেদিনের আমাদের যুব কংগ্রেস সভানেত্রী ছিলেন। প্রতিবাদ একটা সভা করা হয়েছিল কাছারি ময়দানে, তাকে গুলি করে হত্যা করেছিল এই রজপাল সিং। অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ দ্য এসপি, তখন কমিশনারেট হয়নি। পরবর্তীকালে দেখুন 21শে জুলাই অর্ডারটা কে দেয়? অর্ডারটা কিন্তু বুদ্ধবাবু দেয় না, অর্ডারটা জ্যোতিবাবু দেয় না, দিয়েছিল কে? মনীশ গুপ্ত। তার অবস্থাটা দেখুন তাহলে। এবং তার পরবর্তীকালে আপনি বলুন যে অবিভক্ত একদম রাইট 47 সালে ডক্টর প্রফুল্লকান্তি ঘোষ, তার আগে স্বাধীনতার ঠিক আগে প্রফুল্লকান্তি ঘোষ ছিলেন মুখ্যমন্ত্রী, তার পরবর্তীকালে স্বাধীনে সেই প্রফুল্লকান্তি ঘোষ, ডক্টর বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র সেন, অজয় মুখোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য, সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা চেয়েছিলাম কি একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠুক, আবার আগামী প্রজন্ম নতুন করে বাঁচবার স্বপ্ন দেখুন। আজকে দেখুন অনুব্রত, সে আজকে কারাগারের অন্তরালে, আজকে শাহজাহান কখনো কারাগারের অন্তরালে, কখনো কারাগারের বাইরে। মণ্ডল কিন্তু জামিন পেয়ে গেছেন। জামিন, শুনুন, এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার যে আমার যে বিচারের বাণীটা নীরবে নিবৃতে কাঁদে। কারণ সবচেয়ে বড় কথা, এসিজিএম কোর্ট, এসডিজিএম কোর্ট, লোয়ার কোর্ট, হাই কোর্ট, সিঙ্গল বেঞ্চ, ডাবল বেঞ্চ, সুপ্রিম কোর্ট, এই করতে করতে যে বিচারটা চায় হয়তো সে চলে যায়। তার একটা ছোট্ট উদাহরণ আমি একটু আপনাকে থামাই, আপনি বলবেন, ডেফিনেটলি বলবেন শক্তিবাবু, আমি একটু থামাই। 13 বছর প্রায় হতে গেল, 2011 থেকে 2024, 26 আবার ভোট। এই যে 13-14 বছর দুর্নীতির পাহাড়, তাতে আপনাদের কি রোল? মানে আপনারাই তো আনলেন, কিন্তু আপনাদের তো সংগঠনই নেই পশ্চিমবঙ্গে। আপনার মনে হতে পারে সংগঠন নেই, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, বেশি দিনের কথা না। এই মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে একা ছিলেন, ছিলেন তো, পুরো হেরে গেছিল। আজকে যে দলটা ভারতবর্ষে জন্ম নিল 1980 সালে, 84 সালে সেই নির্বাচনে, প্রথম নির্বাচনে অটল বিহারী বাজপেয়ী হেরে গেছিলেন, আদবানি আর মুরলী মনোহর যোশী 2টো মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, আমরা 0। এবং আমার রাজনৈতিক জীবনে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আজকের নবান্ন বলা হচ্ছে, কিন্তু অ্যাসেম্বলিতে কংগ্রেস বা বাম বা অন্য কোনো রাজনৈতিক দল বিজেপি ছাড়া তাদের কোনো প্রতিনিধি নয়। ইটস এ স্যাড। আমি আপনাকে একটা কথা বলি, বামফ্রন্টের আমলের দুর্নীতি আর 13 বছরের দুর্নীতি, এই যে তুলনামূলক আলোচনা, আপনি আকাশ পাতাল পার্থক্য। বেশ, কিরকম পার্থক্য বলুন? এক এক করে বলি। আপনি বলুন আজকে পার্থ চট্টোপাধ্যায়ের প্রিভিয়াস হিস্ট্রি জানেন, অ্যান্ড্রিউলে নামে একটা কোম্পানি, ওষুধের কোম্পানি, সেইখান থেকে 600 থেকে 700 কোটি টাকা তছরূপ করে চলে যায়। বেশ, সে সেকেন্ড ম্যান ছিল। সে আমাদের ঢিলছোড়া দূরত্ব কামারহাটি মিউনিসিপ্যালিটির ঠিক উল্টো দিকে, তার যদিও ব্যক্তিগত চরিত্র হনন ঠিক এটা নয়, তার একটা কন্যা সম একটা মহিলা, তার বাড়ির থেকে 50-60 কোটি টাকা পাওয়া গেল। বেশ, পার্থ চট্টোপাধ্যায় তার কোনো এক্সপ্লানেশন দিতে পারলেন না, তিনি টিল টুডে হি ইজ ইন কাস্টডি। এক, জ্যোতিপ্রিয় মল্লিক, কোন সারা উত্তর 24 পরগনা জেলার যতগুলো পঞ্চায়েত, যতগুলো পৌর প্রতিষ্ঠান আছে, তার প্রথম কাজ ছিল 1 থেকে 3 তারিখের মধ্যে, যেমন ধরুন আমি একটা উদাহরণস্বরূপ আপনাকে বলি, যেমন দক্ষিণ দমদম পৌরসভা, ওয়ান অফ দ্য রিচেস্ট মিউনিসিপ্যালিটি, সেইখান থেকে মাসে কত টাকা দিতে হবে, কে পৌর প্রধান হবে, সেটা ওই জ্যোতিপ্রিয় মল্লিক, যার কোনো আইডেন্টিটি ছিল না, বরঞ্চ জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা স্বাধীন মল্লিক 70-এর দশকে মোহনবাগান ক্লাব করতেন, অশোক দেবের পেছনে ঘুরে বেড়াতো জ্যোতিপ্রিয় মল্লিক। সে কি করলো আপনি দেখুন, রেশন কেলেঙ্কারি সে যুক্ত, সে খাদ্য কেলেঙ্কারি যুক্ত। আজকে জ্যোতিপ্রিয় মল্লিক, আপনি ভাবতে পারেন তার মেয়েকে নিয়ে সে অ্যারেস্ট হচ্ছে, এর চেয়ে বড় দূর। এবং তাকে তার ইয়ে থেকে, কার থেকে কত টাকা নিতে হবে, আজকে উনি নানা রকম, আমি চাই না যে শারীরিক রোগে কেউ ইয়ে লোক ছেড়ে পরলোকে যাক, বাট ক্রাইম ডাজ নট পে। সেটা মানসিক হোক, সেটা শারীরিক হোক, সেটা সবার অলক্ষ্যেও। অন্ধকার দিয়ে সত্যকে বেশি দিন চাপা যায় না।
কিন্তু আপনি যেটা এক্সপ্লেন করছিলেন, আপনি এটা এক্সপ্লেন করছিলেন, সেকালের দুর্নীতি আমরা রিডিফাইন করলাম। সেকালের দুর্নীতি মানে বাম আমলের দুর্নীতি এবং একালের দুর্নীতি, সেকাল এবং একাল, তাই তো? এই ডিফারেন্সটা আপনি বলছিলেন। তাহলে এই ডিফারেন্স অফ দুর্নীতিটা আপনি কি, পার্থক্যটা কি আপনি বলতে চাইছেন দর্শকদের সামনে? দর্শকদের সামনে আমি এটাই বলতে চাইছি, একটা জিনিস দর্শকদের খুব ভালো করে জেনে রাখা দরকার, বিজ্ঞানে ভ্যাকিউম বলে কোনো জায়গা নেই। বেশ। আজকে ছেলে মেয়েরা, আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে, ICWA করবে, IFS করবে, IPS করবে, আমার ছেলে রাজনীতিতে প্রবেশ করবে না। যেখানে তার শৈশব, কৈশোর এবং যৌবন কাটিয়েছে, সেই জায়গার প্রতি, সেই মাটির প্রতি, সেই রাজ্যের প্রতি তার একটা দায়িত্ব এবং কর্তব্য থাকে। যত এরা সরে যাচ্ছে, সমাজ বিরোধীরা, যাদের নাম লিখতে কলম ভেঙে যায়, আপনি চলে যান পঞ্চায়েতে, টাকা এখন কোথায়? টাকা এখন হচ্ছে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, হাজার হাজার কোটি টাকা। সে প্রত্যন্ত গ্রাম বলুন, এবং আর্থ সামাজিক ব্যবস্থাকে পাল্টাবার জন্যে গরিবি হাটাও স্লোগান ইন্দিরা গান্ধী যেটা দিয়েছিলেন, তদানীন্তন সময় বিরোধী রাজনৈতিক দলগুলো যার অপব্যাখ্যা করেছিলেন, আমরা বলেছিলাম মার্জিনাল মানুষ, যারা প্রান্তিক মানুষ, তারা যেন সরকারের অর্থ সহায়তাটা পায়। শঙ্কর আড্ড হচ্ছে বনগাঁ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তাকে গ্রেপ্তার যখন করা হলো, সে একটা সীমান্তবর্তী অঞ্চল, সে মানি লন্ডারিং কেসে ফেসে গেল। তাকে রেড করতে গিয়ে IT CBI লোকেরা হ্যাকেলড হলো। আজকে আপনি শাসন ক্ষমতায়, আজকে মুখ্যমন্ত্রী বলতেন আমি সততার প্রতীক, বলতেন আমি হাওয়াই চটি ছাড়া কিছু পড়ি না। কাট আউটও তো তা লেখা, সবাই আমরা জানি। না, নট অনলি কাট আউট, আজকে কিন্তু শুনুন, ইকোনমিক্সে একটা কথা আছে, ল অফ ডিমিনিশিং ইউটিলিটি, ল অফ ডিমিনিশিং রিটার্ন। অপটিমাম জায়গায় যখন দুর্নীতিটা পৌঁছেছে, একদম হোয়াট ইজ দ্য লিমিট, স্কাই ইজ দ্য লিমিট। এবং আপনাকে একটা জিনিস ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি, আপনাদের দলেরই জাতীয় মুখপাত্র এসেছিলেন এখানে, উনি চন্দনবাবু এসেছিলেন, উনি কিন্তু এই দুর্নীতিকে একটি ম্যানেজমেন্ট বলছেন। ডেফিনেটলি ম্যানেজমেন্ট, আপনারা সেই পর্ব দেখেছেন। ডেফিনেটলি আমি আপনাকে বলি, কারাপশন ডেফিনেটলি ইটস এডুকেশন, ইটস এ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টটা কিরম? ধরুন এই যে কয়েকদিন আগে আপনি বলুন তো আমাকে, সেদিন একটা চ্যানেলে, আমি চ্যানেলের নামটা উচ্চারণ করছি না, বলা হয়েছিল যে ব্যারাকপুর কি মির্জাপুরই থাকবে। তখন আমি বলেছিলাম ইতিহাসটা জানুন, কলকাতা শহরে 100টা বোম পড়লে একজন মরে না, মফস্বলে একটা বোম পড়লে একটাই মরে। গত স্বাধীনতার পরবর্তী কাল থেকে আমি নাম করে বলে দিতে পারি যে কামারহাটি, টিটাগড়, খড়দা, ভাটপাড়া, জগদ্দল, কাকিনাড়া, শুধু অর্জুনকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো বা অন্য কাউকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো তা নয়, এটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ, সংক্রামক ব্যাধির মতো এই বর্তমানে উত্তর 24 পরগনা বেলটা। এবং এমন একটা দিন ছিল, যদি আপনি 70-এর দশকে ফিরে যান, এই হার্ডিন্স হোস্টেল সেটাও দখল করে রেখেছিল উত্তর 24 পরগনার ছেলেরা। বেশ বেশ। আজকে আপনাকে একটা জিনিস জানতে হবে যে আপনি 17 থেকে 23, তখন কিন্তু আপনার জীবনের পাতাটা একদম সাদা, আপনি যেভাবে সেখানে কাটবেন সেইখানেই দাগটা পড়বে। একদমই, খুব ভালোভাবে। তারপরে ম্যাচুরিটি আসে, মানুষ বুঝতে শেখে, মানুষ জানতে শেখে, এবং সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ বাস্তব, মানে ওই 5 বছর আপনি বলছিলেন ওই জায়গাটাতেই আপনি দেখুন। আমি আপনাকে বলি, এই আজকের যারা মন্ত্রী হয়েছে, কত দুর্ভাগ্যের ব্যাপার যে কিছু বামপন্থী এবং দক্ষিণ কলকাতায় যারা একটা ক্লাব চালায় তারাও মন্ত্রী, প্রত্যেকটা গলিতে গলিতে মন্ত্রী। আপনি নাম চান, আমি একটা একটা করে নাম বলে দেবো। আপনি বলুন, রাজনীতি তো আকাশ থেকে উড়ে এসে পড়ে না। লোকে বলে রাহুল গান্ধী, আরে রাহুল গান্ধী 11 বছর বয়সে ঠাকুমার মৃতদেহকে কাঁধে করে নিয়ে এগিয়ে চলেছে। রাহুল গান্ধী 18 বছর বয়সে তার ফুলের মতো সুন্দর, শিশুর মতো নিষ্পাপ বাবাকে
নিয়ে গেছে কাঁধে করে। সেই রাহুল গান্ধী যখন বুঝতে পারলেন, তিনি 10,000 কিলোমিটার পদযাত্রা করলেন। তিনি বলেছিলেন আমার 4টে ডিমান্ড। আমার ডিমান্ড হচ্ছে ভারতবর্ষের জাতীয় সংহতি, আমার ডিমান্ড হচ্ছে এমপ্লয়মেন্ট, আমার ডিমান্ড হচ্ছে ইন্ডাস্ট্রি, আমার ডিমান্ড, যেমন ধরুন ভারত যাত্রার কথা বলছি, ভারত যাত্রার কথা, ন্যায় যাত্রার ন্যায় কথা যাত্রা, বলছি। right. আমি ভারত যাত্রাটা বাদ দিন, আমি ন্যায় যাত্রার কথা বলছি, ভালোবাসার যাত্রার কথাটা বল। আপনি বলুন তো, কৃষকরা মিনিমাম সাপোর্ট প্রাইস পাবে না, সেই গ্যারেন্টি দিতে পারছে না। আজকে তারা বলবেন, আজকে এলেন, আজকেরও একটা ঘটনা ঘটলো। আমি শুধু ডাক্তার বলে নয়, মানুষের জৈবিক ক্ষুধা, এটাকে আমাকে বাঁধা দেয় কে? আমি শক্তিমত্য, আমার বাবাই ছিলেন, আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, তাই বলে আমি অপোজিট সেক্সের দিকে তাকাবো না তা নয়, কিন্তু এটাকে দমন। আজকে বলুন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিজেপি অ্যান্ড তৃণমূল? দেয়ার ইজ নো ডিফারেন্স। আপনি বলুন, সেই একজন সিআইডি অ্যারেস্ট করেছিল সঞ্জয়, সেই সন্দীপ ঘোষ, সেই এরপরে হোয়াট ইজ দ্য ডেভেলপমেন্ট? রাইট ফ্রম নারদা অ্যান্ড সারদা। কিন্তু আমজনতার খুব বড় প্রশ্ন এই মুহূর্তে। না, আপনি আমাকে এটা বুঝিয়ে দিন। 100 দিন অতিক্রান্ত, ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন হয়নি সূর্য ডুববার পর পোস্টমর্টম হয়। পুরনো সমস্ত তথ্য আমরা জানি, দর্শকরা এই নিয়ে অনেক অনুষ্ঠান আমরা না, কোনো দিন হয়নি। এক, যদি না স্পেশাল পারমিশন করানো হয়, দ্যাটস এ ডিফারেন্ট থিং। ইট ইজ। তারপরে সেকেন্ড ম্যান, আপনাকে হসপিটাল থেকে ধরুন আপনার কোনো রিলেটিভ বা আপনার কোনো প্রিয়জন আছে, যদি তার কন্ডিশন সিরিয়াস হয়, আপনি একটু তাড়াতাড়ি আসুন। অবস্থা খারাপ, আরও খারাপ, এক্সপায়ার্ড হয়ে গেছে, কোনো দিন কেউ বলতে পারে? ঠিক, কোনো দিন কেউ বলতে পারে? বলতে পারে না। এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শান্তনুর নামে দাঁড়িয়ে বলছে ওর এগেনস্টে সিবিআই তদন্ত হোক। গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বেই। সুদীপ্ত বাবু তো চিঠি দিয়েছে, সুদীপ্ত সেন আপনি জানেন, নারায়ণ সব নিগমকে চিঠি, এবং নট অনলি দ্যাট, সুদীপ্ত নিজে একটা নার্সিংহোম আছে, হুম, সেই নার্সিংহোমেও কারাপশন আছে। এবং সবচেয়ে বড় কথা যেটা বলতে, ধর্ষণ কথাটা মুখে আনতেই আমার লজ্জা লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে আরজি করে যেদিন র্যানস্যাকটা হলো, আমার কথা হচ্ছে সংসদীয় গণতন্ত্রের প্রতিবাদ করবার অধিকার বিক্রি কারা করছে শক্তিবাবু? এই র্যাকেটটাই। এবং আপনার এইটুকু আপনি দেখবেন, রাতের হসপিটাল আপ টু 10টা এবং পুলিশ প্রশাসন থানা 10টা, একরকম চেহারা। 10টা অতিক্রান্ত হয়ে গেলে যখন ইন্সপেক্টর ইনচার্জ ব্যাক করেন তার প্যাভিলিয়ানে, এই যে আজকে সিভিক পুলিশ, কারা এরা? এগুলো বর্ণনা, সিভিক পুলিশ বলে কোনো রকম প্রভিশন ইন্ডিয়ান পুলিশে নেই। কারণ একটা কনস্টেবলকে একটা হোমগার্ডকে চাকরি দিতে গেলে নিয়ার অ্যাবাউট 35,000 টাকা পড়ে যায়। তার তার ইএসআই, তার প্রভিডেন্ট ফান্ড, তার গ্র্যাচুইটি, হোমগার্ডের পর কনস্টেবল, কনস্টেবলের পর এএসআই, এএসআই পর এসআই। দুর্নীতি কোন জায়গাটা নেই আপনি বলতে পারবেন? আজকে গলায় দড়ি দিয়ে উত্তর ব্যারাকপুরের ভাইস চেয়ারম্যান, তুমি দুর্নীতির কত ভাগটা তুমি সঠিক জায়গায়, শিব ঠাকুরের মাথায় তুমি কতটা দিতে পারবে, তার উপর নির্ণয় হবে যে ওয়েদার ইউ উইল বি ইন পজিশন অর নট, ওয়েদার ইউ উইল বি এ মিনিস্টার অর নট, ওয়েদার ইউ উইল বি এ পঞ্চায়েত সমিতির সভাপতি। প্যারামিটার বলছে একদম। 100 টাকায় যদি 80 টাকা দেয় তার মূল্য একরকম, 100 টাকায় 90 টাকা দিলে তার মূল্য। আপনি আবাস যোজনায় আপনি কত হাজার হাজার কোটি টাকা আসে। কারেন্ট হচ্ছে লটারি এবং ট্যাব। হ্যাঁ, ট্যাব, এই যে ট্যাবের কথা বললেন, নিশ্চয়ই ভালো। আইটি সেক্টরে আগামী প্রজন্ম দেখুক, জানুক। আরে এটা তো আমাদের রাজীব গান্ধী স্বপ্ন দেখেছিলেন। কারা এইসব গল্প তৈরি করে? এই স্বপ্নটা দেখেছিলেন রাজীব গান্ধী। তিনি বলেছিলেন 1 টাকা আমি যখন কেন্দ্রীয় সরকার থেকে পাঠানো হয়, রাজ্য সরকারের কাছে আস্তে আস্তে 10 পয়সায় 90 পয়সা মাঝখান থেকে সাইফন হয়ে যায়, যার জন্য ডাইরেক্ট তিনি বলেছিলেন টাকাটা দাও। বেশ, শক্তিবাবু, আমাদের সময় তো সীমিত, আমরা এর মধ্যে অনেকটাই কভার করলাম। যেটা আমি আপনাকে জিজ্ঞেস করবো একদম শেষ, খুব সংক্ষেপে বলবেন যে আগামী দিনে আপনি জাতীয় ভারতের আমাদের রাজ্যের প্রদেশ কংগ্রেস সম্পাদক, আপনাদের আগামী দিনে রাজনৈতিকভাবে
দর্শকরাও জানতে চাইবেন, 1 বছর পরই ভোট, আমি চন্দনবাবুকে একই প্রশ্ন করেছিলাম যে এই কি করবেন আপনারা, কি আবার তৃণমূলের সঙ্গে থাকবেন নাকি বামফ্রন্টের সাথে? তো আপনাদের গরমকালে যদি জোট থাকে শীতকালে থাকে না 100 বার। হ্যাঁ, একথা আর আপনারা বলতেই আর পারেন। আর বিজেপি কি, তো আপনারা কি বলেন আপনারা নিজেরাই জানেন, মানে আপনার দলের যারা আছে, না, আমরা- আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ স্ট্যান্ড আমি আপনাকে খুব সংক্ষেপে আমি বলুন। খুব সংক্ষেপেই বলছি। 47 সালের পর থেকে আজকে 2024 সাল, কোনো সময় জাতীয় কংগ্রেসকে আমরা কিন্তু আঞ্চলিক দল করি না, এবং দেশের সার্বভৌমিকতা, দেশের স্থায়িত্ব, দেশের নির্দিষ্ট ভূখণ্ড, দেশের বিজ্ঞান, দেশের প্রযুক্তি যখন যেখানে বাধা পেয়েছে, বেশ। আমরা দলীয় পতাকাকে দূরে সরিয়ে রেখে জাতীয় পতাকাকে নিয়ে গেছি। আমরা কিন্তু এই কাছে দেশ বড়, দল সেকেন্ডারি। আমরা কার সঙ্গে করব, এইটা আপনার প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন। কারণ কোনো সময় বামফ্রন্ট, কোনো সময় তৃণমূল, তাতে সাধারণ মানুষ বিভ্রান্ত। কিন্তু আমাদের হাইকমান্ড বলে একটা কথা আছে, উই আর নট এ রিজিয়ন পার্টি, আই কান্ট সে যে আমি শেষ কথা বলবো। এবং তার প্রমাণস্বরূপ আপনি দেখেছেন যে রাম মন্দির নিয়ে যখন হয়, যেখানে যেখানে রামের নাম বেশ। উচ্চারিত হয়েছে, বেশ। একটা জায়গাতেও ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে হবে। আগামী দিনে পশ্চিমবাংলায় 2026 সালের নির্বাচনে পলিটিক্স হচ্ছে সম্ভাবনাময় শিল্প। বামপন্থীরা, ধরুন সীতারাম ইয়াচুরির একটা ক্যারেক্টার ছিল, বেশ। প্রকাশ কারাত আবার অল আউট অ্যান্টি কংগ্রেস, বেশ। তার অ্যানালাইসিসে বলে তাহলে আপনারা দুর্নীতির সঙ্গে আপোষ করবেন? নেভার। আমরা কোনো দিন ইউ ক্যান সেট অ্যান এক্সাম্পল যে আমরা আমাদের সময় আপনি দেখেছেন যে দুর্নীতির দায় আমাদের সহযোগী মন্ত্রী অ্যারেস্ট হয়েছে। বেশ, তাহলে 2026-এ যদি তৃণমূলের সঙ্গে আপনার কোনো অ্যাডজাস্টমেন্ট হয়, আপনাকে কিন্তু এই স্টুডিওতে আমি আবার আসতে বলবো। আমি আপনাকে বলি, দেখুন কালকে কি হবে আজকে আপনি বলতে পারেন না, এবং সেই নেতা যে আজ থেকে 10 বছর পরে বাংলার চেহারাটা কি হতে পারে, ডক্টর বিধানচন্দ্র রায়কে দিয়ে ভেবে দেখুন। তিনি সল্টলেক করেছিলেন নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য। বেশ। সুতরাং 2026-এ আমাদের সঙ্গে কার তবে একটা কথা আপনি ক্লিয়ার জেনে রাখুন, জাতীয় কংগ্রেস অ্যাট এনি কস্ট উইল নট কম্প্রোমাইজ উইথ কারাপশন। বেশ, অনেক ধন্যবাদ শক্তিবাবু আপনার সময়ের জন্য। আর দর্শকদেরও প্রচুর মানুষ অনুষ্ঠান দেখেন, আপনারা কমেন্ট করে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ দাদা। এবং আমার স্বাধীন মতামত প্রকাশ করার যে সুযোগ বা পরিসরটা আপনি করে দিয়েছেন, সেই জন্য আপনাদের সংস্থাকেও আমি ধন্যবাদ জানাই। বেশ, আপনাদের সকলকে, আপনারা ভালো থাকবেন। আর এই পর্ব দেখুন, আরও অনেক পর্ব নীতি নির্ণয়ন দুর্নীতির আসছে আপনাদের সামনে, আরও অনেক অতিথিরা থাকবেন, তারাও তাদের সুচিন্তিত মতামত এবং করাপশন নিয়ে আপনাদের সামনে কথা বলবেন। দেখতে থাকুন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন শুধুমাত্র ট্রাইব টিভি বাংলা। নমস্কার। নমস্কার।